প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। এবং খবর যারা দেখেছেন বা আমাদের এটিএন নিউজের নিয়মিত যারা খবর দেখেন, আজকের যেটি প্রধান শিরোনাম অর্থাৎ বিএনপির কিছু কর্মসূচি, নতুন কর্মসূচির খবর আমরা আজকে সংবাদে প্রধান শিরোনাম করেছিলাম। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা কিন্তু বলেছেন যে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে নির্বাচনে যাবে বিএনপি, এরকম একটি মন্তব্য। এবং এর তার সঙ্গে তার পাশে বসে থাকা খন্দকার মোশাররফ অবশ্য বলেছেন যে খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না এবং যে কোনো পাতানো নির্বাচন প্রতিহত করবে বিএনপি, এরকম একটি বিষয় আমরা প্রতিবেদনটি দেখব। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 15ই ফেব্রুয়ারি ইকোনমিস্ট তাদের একটি নিবন্ধে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেছেন। তারা বলেছেন যে বিরোধী দল কার্যত কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। বিরোধী দল বলতে বিএনপি কিংবা অন্যান্য দল কিনা সেগুলোর ইঙ্গিত না থাকলেও বলছেন যে দেশটির 46 বছরের ইতিহাসে বিরোধী দল খুব একটা কার্যকর ভূমিকায় আসেনি। তাহলে এ ধরনের বিরোধী দল থেকে আদৌ কি গণতন্ত্রের কোনো বিকশিত বিষয় হতে পারে, এ ধরনের একটি প্রশ্ন। আমরা সেই ধারাবাহিকতা থেকে আমরা মনে করি যে দেশ গঠনে কি ধরনের বিরোধী দল দরকার। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি বিরোধী দল এবং তারপর এরকম একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বা এই মুহূর্তে যারা টেলিভিশনের সেটে বসেছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে চারজন বুদ্ধিজীবীদের সঙ্গে আজকে বৈঠক করছেন এই মুহূর্তে বিএনপি এবং তাদের 10 জন নেতা বসেছেন যে রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে কি করণীয়। আমরা সেটিরও খবর আপনাদেরকে জানাবো। এবং আজকের নিউজ আওয়ার এক্সট্রাতে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা সবাই তাদেরকে চেনেন। প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ এমপি, স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা আমন্ত্রণ জানিয়েছি চেয়ারম্যান তৃণমূল বিএনপির ব্যারিস্টার নাজমুল হুদা, স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রেসিডিয়াম সদস্য গণতন্ত্র পার্টি এবং 14 দলের নেতা ডাক্তার শহীদুল্লাহ শিকদারকে। আমরা 3 দলের 3 জন প্রেসিডিয়াম সদস্যকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা শুনবো যে আসলে বিরোধী দল কি ধরনের বিরোধী দল। আমরা যে কথার সূত্র ধরে আজকে নিউজ আওয়ারের এক্সট্রা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদের সেই প্রতিবেদনটি দেখাতে চাই, তারপর আমরা ফিরবো মূল আলোচনায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দফায় দেয়া 3 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গণস্বাক্ষর কর্মসূচি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির 6 সদস্য একে একে স্বাক্ষর করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন 111-এ যেমন -2 ফর্মুলা কার্যকর হয়নি, এবারও খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা সফল হবে না। খালেদা জিয়াকে মুক্ত করে এরপরে আমরা আগামী নির্বাচনের দিকে অগ্রসর হব। বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তির আগে নির্বাচনের কোনো আমরা চিন্তা করছি না। লক্ষ কোটি স্বাক্ষরের মাধ্যমে একটা মেসেজ দিতে হবে, শেখ হাসিনা বিদায় হও, খালেদা জিয়াকে মুক্তি দাও। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি বানচালের জন্য সরকার নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তারা এই ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এই ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না, ইতিহাস তা বলে না। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। বিএনপি ছাড়াও 20 দলীয় জোট নেতারা নয়াপল্টনে এই কার্যক্রমে অংশ নেন। এই দেশ সুষ্ঠুভাবে চলুক, স্বাধীনভাবে চলুক, আপনি আপনার ভোট দেবেন, আপনার নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, এটাই সকলের কাম্য। খালেদা জিয়ার মুক্তির আগ পর্যন্ত এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে বলে জানান বিএনপি নেতারা। অনলাইনেও চলছে এর কার্যক্রম। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আমরা কাজী ফিরোজ রশিদ আপনাকে দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এক এক ধরনের এক এক বক্তব্য, প্রত্যেক দিন আলাদা আলাদা বক্তব্য, অর্থাৎ একই জায়গায় বসে নির্বাচন হবে না কিংবা বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিংবা প্রতিহত করবে জনগণ কিংবা সরকার পতন ঘটানো হবে, নানান বক্তব্য। মানে বোঝাই যাচ্ছে যে আসলে সামগ্রিক যে চাওয়াগুলো ছিল সেগুলো থেকে ক্রমশ দূরে সরে আসা, এটি একটি দিক। এবং ইকোনমিস্টের যে মন্তব্য যে 46 বছরের বিরোধী দল কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি, স্যার কিভাবে দেখেন? ধন্যবাদ।
বিএনপি নতুন কিছু বলেনি, কারণ বিএনপি প্রথম থেকে বলে আসতেছে যে মাইনাস খালেদা জিয়া নো ইলেকশন। নো ইলেকশন বলতে তারা ইলেকশন যাচ্ছে না, এবং না গেলে ইলেকশন তো হয়তো তাদের কথায় আসছে, কেউ কেউ বলতেছেন যে ইলেকশন হতেও তারা দেবে না। এটা স্বাভাবিক, কারণ তাদের নেত্রী কারাগারে আছে, তাকে কারাগারে রেখে তারা ইলেকশন হয়তো করবে না। এটা কিন্তু প্রথম দিক থেকে শীর্ষ নেতারা এই কথা বলে আসতেছেন, এবং সেই কথা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বলতেছেন। কেউ কখনো খুব সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, কেউ একটু কঠিন ভাষায় সরকারকে সতর্ক করতেছেন, কিন্তু তাদের গন্তব্য একটা জায়গায় যে বেগম খালেদা জিয়া তাদের দলের চেয়ারপারসন, সে যদি মুক্ত না হয় তাকে বাদ দিয়ে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এটা একদম পরিষ্কার তাদের কথায়। এটা তাদের পলিটিক্যাল বক্তব্য আমি মনে করি। আর বিরোধী দলের কথা যেটা বলছেন যে হ্যাঁ, এদেশে এটা আমি মোটামুটি একমত যে এই যাবৎ বিরোধী দল সংসদে তাদের কার্যকর ভূমিকা কখনো পালন করেনি। কারণ যারাই যখন বিরোধী দল হয়েছে তারা সংসদে গেছে, গিয়া সই করে চলে আসছে, আর এক বছরে যায়নি। যখন আবার সংসদ সদস্য যায় যে অবস্থা, তখন গিয়ে আরেকদিন ঢুকছে। কিন্তু তখন কি করছে, যে সমস্ত ভাষা ব্যবহার করেছে যারাই যখন বিরোধী দল থেকেছে, অসভ্য ভাষা, ফাইল সরাসরি হুদাবাহিত সাক্ষী আছেন, এবং এই সমস্ত করে তারা সংসদটাকে কতবার যে স্পিকার তাদের বারণ করেছে, বন্ধ করে দিয়েছে, সংসদ অধিবেশন মুলতবি করেছে তাদের হট্টগোলের জন্য। তা এই জন্য তারা কখনো ওইভাবে সংসদটা কার্যকর করতে দেয়নি। সংসদ কি? সংসদ হচ্ছে গণতান্ত্রিক পন্থায় বিধি ব্যবস্থায় নির্বাচিত একটি সরকার দেশ চালাবে, এবং তাদের ছায়া সরকার হিসেবে বিরোধী দল থাকবে সংসদে। সরকারের প্রত্যেকটি দুর্বলতা, ব্যর্থতা, এগুলো তারা নির্দ্বিধায় বলে যাবে সংসদে, এবং জনগণের কথা তারা তুলে ধরবে। কিন্তু আমাদের বিরোধী দল কী করে? সংসদে একদিনও যাবে না, এই যে সংস্কৃতি। অথচ সংসদে সদস্য নির্বাচিত হয়ে ডিউটি ফ্রি গাড়ি নেওয়া, প্লট নেওয়া, বাড়ি গাড়ি করা সবই হচ্ছে, বিদেশ যাত্রা সবই হয়, শুধুমাত্র অধিবেশনে যায় না। কারণ অধিবেশনে গেলে তো জনগণের কথা বলা যায়, যে জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে ওই এলাকার সুখ দুঃখের কথা বলার জন্য, দেশের সার্বিক কথা বলার জন্য বিরোধী দলের উচিত সেই কথাগুলো সংসদে অকপটে বলে যাওয়া। তাদের সরকার কি হলো না হলো। স্যার, আমরা আসলে মানে একটু আপনার কথা সূত্র ধরে, বা বিএনপির আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা, বা কর্নেল অলি যে ধরনের কথা বললেন, এই কথাগুলো সংসদে বসেও কিন্তু বলা যেতে পারতো, কিংবা তারা যদি সংসদে থাকতেন তাহলে হয়তো এই কথাগুলো বলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটি, যে এক এক সময়ে এক এক কথা, অর্থাৎ কোনো হোমওয়ার্ক না করে কথা বলা, বা প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক কর্মীগুলো আছেন, যে দিনের শেষে তাদের যে ডেডিকেশন, সেই ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ তারা এতটাই ত্যাগী নেতা কর্মী আছেন। তাদের কাছে যখন দিনের শেষে এ ধরনের বার্তা পৌঁছে, তখন আসলে আলটিমেট রাজনীতির পরিস্থিতিটি কি দাঁড়ায়? ফিরোজ রশীদ চৌধুরী। বিএনপির রাজনীতি একদম পরিষ্কার, যে তারা বেগম খালেদা জিয়া জেলে গেছে এটা তারা মেনে নেয়নি। তারা বলতেই চাচ্ছে যে এই যে একটি সাজানো মামলা দিয়ে তাকে জেলে এনেছে, মাত্র 2 কোটি টাকার জন্য জেলে এনেছে, শত শত কোটি টাকা চুরি করে মানুষ রাস্তাতে ঘুরতেছে, তারা প্রতিদিন বক্তব্য দিচ্ছে, টকশোতে বলতেছে। এখন না, প্রথম দিন থেকে তারা বলতেছে যে বেগম খালেদা জিয়া জেলে যায়, তাহলে তাকে মুক্ত না করা পর্যন্ত তারা এই নির্বাচন যাবে না। আমি মনে করি যে এটা তাদের দলীয় সিদ্ধান্ত, একদমই দলীয় সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করতেছে। এটা কিন্তু আপনি প্রথম দিন থেকে যদি আপনি প্রত্যেকটা ভাষণ তাদের দেখেন, বক্তব্য তাদের দেখেন, তারা কিন্তু ওখান থেকে সরেনি। কখনো কখনো একটু স্বাভাবিক ভাষায় কথা বলে, কিন্তু ওরা একটা জায়গা, এবং আমি নিশ্চিত যে এই যদি নির্বাচনের পূর্বে আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়া যদি মুক্ত না হতে পারেন, তাহলে এই নির্বাচনে বিএনপি আসবে না, এবং তারা একটি আন্দোলনে যাওয়ার চেষ্টা করবে।
এবং আমি অনেকটা নিচ্ছি। 5 জানুয়ারি নির্বাচনে যেমনটা হয়েছিল এরকমটা। আমরা আসলে এই মুহূর্তে বা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, দর্শক আপনারা হয়তো যারা এটি নিউজ নিয়মিত দেখেন, এবং নাইকো দুর্নীতি মামলা আগামীকাল থেকে সেটি কোর্টে উঠছে এবং সেই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন আপনারা জানেন যে বিশেষ করে কানাডিয়ান কোর্টের সরাসরি জেরার মুখে পড়েছিলেন গিয়াসউদ্দিন আল মামুন, এবং তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আসলে সেই মুহূর্তে তার বন্ধু তারেক রহমান তিনি তার পার্টনার হওয়ার কারণে 50% ব্যবসা তিনি এভাবেই পেয়েছিলেন এবং সেই স্বীকারোক্তিটি আছে। অর্থাৎ তাহলে রাজনীতিতে যেমন একটা ঝুঁকি আছে, রাজনীতিতে দুর্নীতি আছে, আবার সাজা হলে মামলা হলে সেটা হয়ে যাবে রাজনৈতিক মামলা, মানে নানান বিষয় কিন্তু আছে। নাদুল্লাহ আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আমি আমার সহকর্মী আহমেদ রাব্বি তানিমের সেই প্রতিবেদনটি একটু দেখিয়ে আপনাদের মন্তব্য নিতে চাই। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস নিয়ে দুর্নীতির কথা উঠলেই প্রথমে চলে আসে নাইকোর নাম। কানাডীয় এই প্রতিষ্ঠানটি তাদের দেশের আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছে 2005 সালে বিএনপি সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে $1,90,000 মূল্যের বিলাসবহুল গাড়ি ঘুষ দেওয়া হয়েছে। সে সময় অর্থাৎ 2008 সালের নভেম্বর মাসে কানাডার রয়্যাল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। তারা কেন আপনাকে why they are paying you? Because where is your power to get the project through? My power is, say, my power is 50%. I am the friend of Tarek Rahman, and 50 because of I am the friend of Tarek Rahman, and another 50% say you are the you are holding the chair. My say NICO project is come to your table. You are taking money from, say, three projects are coming. Say you are taking money from Mr. Kobi. So if Mr. Kobi give you $1, why not me? বলা হয়ে থাকে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন এই হাওয়া ভবনে বসেই মিস্টার 10% খ্যাত তারেক রহমান দেশ পরিচালনা করতেন। বিভিন্ন কোম্পানিকে চুক্তি দেওয়া থেকে শুরু করে দেশ কিভাবে চলবে, কাদের দিয়ে চলবে, সেটিও ঠিক হতো এই হাওয়া ভবন থেকেই। তার অন্যতম রাইট হ্যান্ড ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। Government people, they can find, yes, I do this NICO business with Mr. Selim Bhaiya, and I got. ফ্রেন্ড অফ তারেক রহমান গিয়াসউদ্দিন আল মামুন এফবিআই ও কানাডিয়ান পুলিশের জিজ্ঞাসাবাদে সরাসরি স্বীকারই করলেন তারেক রহমানের পাওয়ার দেখিয়েই নাইকো দুর্নীতি করেছেন তিনি। অথচ নাইকো দুর্নীতির আসামির তালিকায় নাম নেই তারেক রহমানের। $4 মিলিয়ন এই দুর্নীতি শুরু হয়েছে নাইকোর এজেন্ট কাসিম শরীফের কাছ থেকে। সেই টাকা ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়ার হাত হয়ে গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমানের যৌথ অ্যাকাউন্টে যায়। এরপর তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী ও বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়। আর এই পুরো নাইকো চুক্তিতে আইনি শক্তি হিসেবে কাজ করে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের আইনি প্রতিষ্ঠান মওদুদ অ্যান্ড অ্যাসোসিয়েটস। এটা তো ওনার এগেনস্টে ক্রিমিনাল মামলা চলছে, উনি ওই ক্রিমিনাল মামলায় গিয়ে উনি এটার জবাব দিবেন যে কেন এই টাকাটা তখন নিয়েছে নাইকো থেকে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো মামলাটি দায়ের করে দুদক। মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। এবং এটা আন্তর্জাতিক তদন্ত হয়েছে, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এফবিআই সহায়তা দিয়েছে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ, কানাডিয়ান ডিপার্টমেন্ট জাস্টিস সহায়তা দিয়েছে। এর মাধ্যমে দুদক এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস একসাথে কাজ করে এই এভিডেন্সগুলো এনে দিয়েছেন। এভিডেন্সগুলো একটা বাংলাদেশি হাইকোর্টে এখন প্রপারলি ইভ্যালুয়েট হয়েছে, যেখানে নাইকো নিজেদেরকে ডিফেন্ড করেছে এবং অ্যাকচুয়ালি অ্যাডমিট করেছে যে তারা এই করাপশনগুলো করেছে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই প্রতিবেদনে বিশেষ করে কানাডিয়ান রয়্যাল পুলিশের যে পুরো ভিডিওটি, এবং সেখানে কিন্তু আরো অনেক সূক্ষ্ম বিষয়গুলো আছে বা আদালতে যেহেতু এই বিষয়টি বিচারাধীন এবং সে
বিষয় সংশ্লিষ্ট কোনো কিছু হয়তো আরো ডিটেইল ভাবে দেখানো উচিত হবে বলে আমাদের মনে হয়নি, কিন্তু যতটুকু না দেখালেই নয়। কিন্তু নাজমুল ভাই, আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই মামলাটিও যখন চলবে বা বিরোধী দলে বিষয়, এবং তখন রায় পক্ষে বিপক্ষে যেটাই যাক না কেন, যদি বিপক্ষে যায় তাহলে বিরোধী দলকে দমানোর জন্য এটি হয়েছে, এই ধরনের বক্তব্য শোনা যাবে, যেটা সকল বিষয়ে শোনা যায়। আপনার কাছে কি মনে হয় নাজমুল দা? দেখেন, সামনের নির্বাচনকে গুরুত্ব দিয়ে সে নির্বাচনকে সামনে রেখে এখন মাঠে ময়দানে রাজনীতি হচ্ছে। অ্যান্ড দ্য প্রমিনেন্ট প্লেয়ার্স, দুটি অত্যন্ত শক্তিশালী দল, তারা তাদের নিজেদের কৌশল অবলম্বন করে এই ময়দানে তারা অবস্থান নিয়েছে। আমি তো মনে করি, যেটা আমি আগেও বলেছি, যে আজকে এই সমস্ত যত কিছু বলা হচ্ছে যে খালেদা জিয়াকে মাইনাস করা হচ্ছে বা অমুক করা হচ্ছে, তাকে মুক্ত না করে আমরা যাব না ইত্যাদি, আমার প্রশ্ন হচ্ছে যে সব কিছুই এটার আলটিমেট এন্ডটা হচ্ছে যে এই সমস্ত কিছু নিয়ে তারা নিজেদের অবস্থানটাকে দৃঢ় করবেন এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বিএনপি আগের নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা কথা না বললেই নয়, যখন আপনারা বলেন যে তাকে মুক্ত না করে আমি যাব না, মুক্ত ছাড়াও তো তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আজকে কোনটা তাহলে বিএনপি বলছে? বিএনপি কি বলতে চাচ্ছে যে তাকে যদি ইনক্যাপাসিটেটেড করা হয়, অর্থাৎ তাকে যদি সম্পূর্ণভাবে অযোগ্য ঘোষিত অবস্থায় রাখা হয় এবং সেখান থেকে যদি তিনি পরিত্রাণ না পান, তাহলে আমরা যাব না, এটা এক কথা। আরেক কথা হচ্ছে যে না, উনি যোগ্যতা ঠিকই আছে, তার জাজমেন্টও স্টে হয়েছে এবং অ্যাপিল ফাইলড হয়েছে, না আইনগতভাবে তার কোনো অসুবিধা নেই নির্বাচনে অংশগ্রহণ করা, কিন্তু তিনি মুক্ত হলেন না। তো মুক্ত না হয়ে তো উনি অংশগ্রহণ করতে পারছেন, এবং সেখানে জেলখানায় থেকে এর আগে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে বড় বড় রাজনৈতিক নেতারা জেলখানায় বসে তাদের নির্বাচনী কৌশল তারা সেখানে সৃষ্টি করেছে এবং সেটার মাধ্যমে তারা আগামীতে নির্বাচন করেছে। এইভাবে কিন্তু অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে। তা আমি মনে করি এটা বিএনপি কিভাবে সেটাকে ইউজ করবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। একজন লোক জেলখানার ভিতরে থেকে সে তার শক্তি সঞ্চার করার যথেষ্ট সুযোগ থাকে, এবং রাজনৈতিকভাবে তিনি যদি অলরেডি সেই শক্তির অধিকারী হয়ে থাকেন, তাহলে সেটাকে কাজে লাগিয়ে নির্বাচনে অবশ্যই একটা ইতিবাচক ফল তিনি ঘরে তুলতে পারেন, এটা আমার দৃঢ় ধারণা। তবে একটা জিনিস যেটা সহজেই বোধগম্য, সেটা হচ্ছে যে এখনো সে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু তৈরি হয় না। স্যার, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, কিন্তু আমরা যে নাইকোর দুর্নীতি মামলায় যে প্রতিবেদনটি দেখলাম, কানাডার রয়্যাল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক যে জায়গাটিতে দেখলাম, তাহলে এই যে লেভেল প্লেইং, কারণ একজন দুর্নীতিবাজ তিনি বলছেন যে আমি বন্ধু এবং যে কারণে 50% শেয়ার আমি নিয়েছি, নাইকো রাষ্ট্রীয় যে গ্যাস ফিল্ড সেটাকে খালি দেখিয়ে, সেখানে পরিত্যক্ত দেখিয়ে আমি তাদের কাছে দিয়ে দিচ্ছি, তাহলে এই দুর্নীতিবাজদেরকে আমরা ক্ষমতায় আনবো, লেভেল প্লেইং ফিল্ড করব, তাহলে এগুলো কেন আমরা বলি? আসলে আমাদের নৈতিকতা কি এতই মানে পচে গেছে যে আমরা এগুলি নিয়ে? আপনি এখানে দলকে ব্যক্তির সাথে মিলিয়ে ফেলছেন। ব্যক্তি কিন্তু দল না, দলটার মধ্যে শত শত কোটি কোটি লোক ইনভলভড আছে। তাহলে ব্যক্তি যদি দল না হয়, তাহলে এই বোধটি ব্যক্তির মধ্যে থাকে না কেন? তারা তো রাজনৈতিক নেতা, তারা মামলা করেছেন, কোর্টে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, কিন্তু ফলাফল বিপরীতে গেলেই এটি মিথ্যা মামলা, একই প্রহসনের মামলা, নানান বক্তব্য আসছে। এই জায়গাগুলো তাদের দায়িত্বশীলতার জায়গাগুলি আসলে কোন জায়গায়? না, আমার তো মনে হয় পুরো দায়িত্বটাই নিরূপিত হচ্ছে কৌশল হিসাবে। আমি যেটা বললাম এর আগে, যে এখানে প্রত্যেকটি স্টেপস ফেলা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী নির্বাচনকে মাথায় রেখে। দারুণ, মানে কৌশল হিসাবে আগামী নির্বাচনের বিষয়টি। কিন্তু 2013 সালের যে নির্বাচনটি ছিল, যে যখন পদ্মা সেতু একটা ভাইটাল ইস্যু, সেই সময়ে যখন দুর্নীতির ধোয়া তোলা হলো, যে দুর্নীতি ঠিক হয়নি, দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এই অজুহাতে জাতীয় দৈনিকগুলো বড় বড় হেডলাইন করলো, মানে সেটাও একটা কৌশল ছিল তাহলে? হ্যাঁ, এখন দেখেন সেই দুর্নীতি কতটুকু কি হয়েছে না হয়েছে, এটা তো ইটস এ কোয়েশ্চেন অফ ফ্যাক্টস অ্যান্ড অলসো ফিগার্স। এখানে টাকা হস্তান্তর না হলেও যে
দুর্নীতি হয় না তা কিন্তু বলা যাবে না। মানে মানে আরেকটু জিনিস যদি আপনাকে সহযোগিতা করে একটু বলি, যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু পরিষ্কার করে বলেছে যে এই প্রজেক্টের একটি টাকাও ছাড় হয়নি, কিন্তু আমরা এক ধরনের রাজনীতিবিদ আছি, এখনো আমরা ধরে বসে আছি যে হ্যাঁ পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছিল। মানে এই যে একটি মানসিকতা বা ইকোনমিস্টের সেই বক্তব্য যে বিরোধী দলের বিরোধিতা করার জন্যই বিরোধিতা, এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? না, আমি ফিল করি যে এটা দেখেন, দুর্নীতি তো বিভিন্নভাবেই হতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল ট্রান্সফার অফ মানি, সেটা একটা সাইড। আর একটা হচ্ছে কমিটমেন্ট। কেউ যদি কমিট করে যে না ঠিক আছে এই কাজটা আমি তোমাকে দেব, আমি তার এগেনস্টে এত টাকা নেব, এই ধরনের যদি কমিটমেন্ট থেকে থাকে, সেখানে হয়তো মানি ট্রান্সফার হয় নাই, বাট দ্য কমিটমেন্ট ইটসেলফ ইজ অ্যান অ্যাটেম্পট ফর কারাপশন। আমরা কানাডিয়ান আদালতে যখন মানে নির্দোষ প্রমাণিত হয় বা বিভিন্ন জায়গা থেকে, তারপরও আমাদের দেশের রাজনীতিবিদরা বা বিরোধী দলের রাজনীতিবিদরা মনে করেন যে আসলে দুর্নীতি হয়েছিল। এবং ইকোনমিস্টের যে প্রতিবেদন আমার কাছে মনে হয় যে এই অংশে যে আসলেই যে কার্যকরহীনতা যে বিরোধী দল, মানে সেটা কিন্তু আসলে প্রমাণিত হয়। আমি আপনার কাছে আবারও আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতি নিয়ে ফিরে আবারও আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। বিরতির আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম যে আমাদের কিছু রাজনীতিবিদ ধরেই বসে থাকেন যে আসলে দুর্নীতি হবে বা যে যাই বলুক সেগুলো বিশ্বাস করার জন্য বসে থাকে। আমরা ইকোনমিস্টের সূত্র ধরে যে কারণে ইকোনমিস্ট বলছে যে বিরোধী দলে যারা থাকেন ৪৬ বছরে তারা কোনো কুশলতার পরিচয় দিতে পারেনি রাজনীতিতে। নাজমুল হুদা, আপনি যদি সুইপিং স্টেটমেন্ট, সুইপিং ইন দ্য সেন্স যে ৪৬ বছরে অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক শক্তিশালী বিরোধী দল তারা তাদের নিজস্ব ভূমিকা ঠিক মতোই রেখেছে এবং এই পর্যন্ত জাতি অনেকখানি এগিয়ে এসেছে ফ্রম দ্য ইন্টারাকশন অফ অল দিজ পলিটিক্যাল ফোর্সেস ইন দ্য পার্লামেন্ট। যেটা ইকোনমিস্ট হয়তো মিন করার চেষ্টা করেছে সেটা হচ্ছে সাম্প্রতিক কালের বিরোধী দল। সাম্প্রতিক কালের বিরোধী দলের ব্যাপারে তো আপনার কারো সন্দেহ থাকা উচিত না যে ইট ইজ নাথিং বাট হিজ ম্যাজেস্টিজ অপোজিশন। তো সেই হিসাবে যেখানে নাকি বিরোধী দলের নেতা জনাব এরশাদ সাহেব একজন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তারপর যে বিরোধী দল সংসদে বসছে তাদের প্রত্যেকে মন্ত্রী হয়ে বসে আছেন সেখানে, সেই বিরোধী দল কিভাবে আপনি আশা করেন যে তারা কোনো মিনিংফুল ভূমিকা রাখবে? তারা তো কোনো সময় তাদের সেই ভূমিকা তারা রাখতে পারে না, বিকজ দে আর নট প্রিপেয়ার্ড টু স্যাটিসফাই দ্য টু ইনফ্যাক্ট স্যাক্রিফাইস দ্যার পজিশন। এবং সেই মন্ত্রী থাকা অবস্থায় তার মুখ বন্ধ, তিনি কোনো অবস্থাতেই তার ভূমিকা তিনি রাখতে পারেন না। আমার মনে হয় ইকোনমিস্ট যখন এই কথাটা বলেছেন এই বিরোধী দলের কথাটাই বলেছেন। স্যার, আর যে বিরোধী দল যে পদ্মা সেতু ইস্যুতে যে রাজনীতিবিদরা বিশ্বাস করার জন্য বসে আছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছিল এবং আদালতে যখন প্রমাণিত হয় যে দুর্নীতি হয়নি কিংবা একটি টাকাও ছাড় হয়নি, তখন কিন্তু আমাদের বিরোধী দলরা কোনো মন্তব্য করেন না। অতীতে যারা ছিল সংসদ বর্জনের যে সংস্কৃতি, তারা একদিনও সংসদ করেনি এবং যে ধরনের অসভ্য ভাষা প্রয়োগ করছে, সূত্র ধরে মানে যেহেতু সবাইকে আমরা মিট করেছি। হ্যাঁ, আপনার কাছে আসবো, আমি একটু শহীদুল্লাহ স্যারের কথা শুনতে চাই। স্যার, আসলে মানে এই যে বিষয় বাংলাদেশের রাজনীতিতে কমন যে ফ্যাক্টরগুলো বা আমরা গিয়াসউদ্দিন আল মামুনের এই প্রতিবেদনটির মধ্যে কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে বা বেগম জিয়ার অনেক বক্তব্যে আমরা পাই যে এই সরকার পদ্মা সেতুর সমস্ত অর্থ উঠিয়ে খেয়ে ফেলেছে, এগুলো আমরা বলি। আবার এই দেশের রাজনীতিতে ২১শে আগস্ট আছে, ১৫ই আগস্ট আছে, আবার ১০ ট্রাক অস্ত্র আছে। এই ব্যাপারগুলো বড় ফ্যাক্টর হয় কিনা শহীদুল্লাহ শিকদার? কোনো সন্দেহ নেই, আসলে দুর্নীতি এটা প্রমাণ করেছে যে পদ্মা সেতুর বিষয়টি যেটি উনি বললেন যে পদ্মা সেতুর বিষয়ে আমরা তো সাধারণ মানুষ প্রথমে কিন্তু মনে করেছিল যে দুর্নীতি হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা এমনকি গভর্নমেন্ট সিটিং গভর্নমেন্ট ইটসেলফ ওয়াজ ভেরি মাচ কনভিন্স দেয়ার মাইট হ্যাভ সাম করাপশন, এবং সেটা জেনেই কিন্তু গভর্নমেন্ট এটা তদন্ত নিজেরা দায়িত্ব নিয়ে তদন্ত করেছে এবং একজন মন্ত্রীকে সরিয়েও দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী। এবং এরপরে ফরমাল তদন্ত করে আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কোনো পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। সুতরাং পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে বিষয়টি বারবার উচ্চারণ করা সম্ভবত
এটা অন্যায় কাজ হবে। বা এবং আজকে সেই সময় তো 2014 সালের নির্বাচনটি, সেই নির্বাচনকে সামনে রেখে একটা বড় ট্রাম্প হিসেবে রাখার ব্যবস্থা ছিল। অবশ্যই দুর্নীতির কথা বলে নির্বাচনটাকে ঘুরিয়ে দেওয়ার একটা বিশাল বড় পায়তারা ছিল, এবং সেটি প্রমাণিত হয়েছে যে আসলে পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি। কিন্তু সেখানেই শেষ নয়, শুধু প্রমাণিত হওয়া নয়, আজকে বাংলাদেশের মানুষ তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর তৈরি করার মাধ্যমে এই বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ যে কারণে করেছিল, 30 লক্ষ শহীদ যে কারণে জীবন দিয়েছে, বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখেছিলেন যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর কন্যা সেই কাজটি করেছেন যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখছে। এবং বিশ্বব্যাংক বা IMF এর অর্থায়ন ছাড়াও পদ্মা সেতুর মতো একটি বিশাল বড় প্রজেক্ট কিন্তু বাংলাদেশ করতে পারছে। সুতরাং এই বিষয়টি আমাদেরকে এক্সাম্পল হিসেবে ধরে নিতে হবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার দিকে ক্রমশ এগুচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। আপনি যেইটি বললেন যে পাশাপাশি যে নাইকো দুর্নীতি বা আপনি 21শে আগস্টের গ্র্যান্ড হামলা বা 15ই আগস্ট যে কথাগুলো বললেন, সেটি তো খুবই সত্য কথা যে এটি দিনের আলোর মতো সত্য যে আসলে দিনের বেলায় কিন্তু গ্রেনেড হামলাটা হয়েছে 21শে আগস্টে, এবং কারা করেছে এটি কিন্তু এখন সকলেই জানেন এবং বিচারও এটা চলমান আছে। এবং সেটি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, আপনার কথা থেকে এসছে যে পাকিস্তানি কয়েকজন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন, তার সাক্ষ্য প্রমাণ আছে। তো সুতরাং এটি কিন্তু খুব ক্রমশ দৃশ্যমান হচ্ছে যে এই গ্রেনেড হামলা কারা চালিয়েছে, এবং এটা সকলেই জানে যে তখন কিন্তু যাদের উপর গ্রেনেড হামলা করেছে তারা কিন্তু বিরোধী দলে ছিল। বিরোধী দলের উপরে সরকারি দলের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করা প্রকাশ্যে জনসভায়, এটি সম্ভবত পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই সম্ভব, এবং সেটি হয়েছিল বাংলাদেশে। এই ধরনের নৃশংস যে জঘন্য হামলা হত্যাকাণ্ড, এটিকে রাজনৈতিকভাবেই বলেন বা যেভাবেই বলেন কারোই জায়েজ করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, এবং এটি খুবই অন্যায় হবে। জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব। আর 15ই আগস্টের কথা যেটি বললেন আপনি, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুকে হত্যা করার মতো একটি নৃশংস হত্যাকাণ্ড, জঘন্য, মানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, জাতি বিরোধী, আমি বলবো গোটা জাতি বিরোধী। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করা অর্থাৎ বাঙালি জাতিকে হত্যা করা। আসলে আমরা রাজনীতির বিরোধিতার কথা বলছি বা ইকোনমিস্টের সূত্র ধরে, তাহলে বিরোধী দল দমনে আমরা যে পরিস্থিতি দেখেছি বা এখন সাম্প্রতিক সময়ে রাজমুদ্দা বলছিলেন যে হয়তো সাম্প্রতিক সময়ে বিরোধী দলের যে আচার আচরণ সেটি দেখে হয়তো বলতে পারে, বা আবার বিএনপিকেও যদি আমরা বিরোধী দল হিসেবে বলি যে তাদের যে কর্মকাণ্ড সেটি নিয়েও হতে পারে। অর্থাৎ একই লেখার মধ্যে নানা মাত্রিক বিষয় কিন্তু আছে। ফিরোজ রশিদ, আপনি কিভাবে দেখেন যে বিষয়গুলো? অ্যাকচুয়ালি যে কথাটি আমরা একটু ফিরোজ রশিদের কথা শুনে আসতে চাই। আমার মনে হয় যে আমরা সবাই এই জন্য দায়ী, যারা যখন বিরোধী দলে থাকি আমরা আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ উদ্ধারের জন্য বিরামহীনভাবে সরকারকে কোথায় ঘায়েল করব সেটা চিন্তা করি, কিন্তু এখানের মধ্যে যুক্তিতর্কের ধার দেয় না। আমার মূল উদ্দেশ্যটা থাকে পরবর্তী নির্বাচনে আমি কিভাবে সামনে এগিয়ে যাব, কিন্তু যত মিথ্যার আশ্রয় নেই এবং পার্লামেন্টকে অকার্য করার চেষ্টা করা হয়, একদিন গিয়ে আর পার্লামেন্টে গেলাম না, এটা তো কিন্তু নির্বাচনের অঙ্গীকারও না। নির্বাচন হচ্ছে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, আইন প্রণয়ন করবেন, সরকারি দল সেই আইনে কোথায় ফাঁক পড়ে আছে, কোথায় অ্যামেন্ডমেন্ট আনতে হবে, বিরোধী দলের দায়িত্ব। শুধু গম বিতরণ করা না, সরকারি প্লট নেওয়া না, একটা গাড়ি ডিউটি নেওয়া না, কিন্তু অতীতে দেখছি শুধু এইটি হয়েছে। এবার বলতে পারেন হ্যাঁ আমাদের 4 জন মন্ত্রী আছে ইত্যাদি, কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করি, আইন প্রণয়ন থেকে শুরু করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমরা যত কথা বলছি অতীতে এত কথা কখনো বলা হয়নি। হ্যাঁ বলতে পারে সেই কথাগুলো এক্সপান্স করা হয়েছে এবং সেই কথাগুলো পার্লামেন্টের গণতন্ত্রের ভাষা না। বিরোধী দল মানে তো শুধু বিরোধিতা না, না না, আমি শুধুমাত্র বিরোধিতা করবো সরকার একটা পদ্মা সেতু করতেছে, আমরা বলছি যে পদ্মা সেতু করতেছে এটা হচ্ছে জাতির জন্য, এটা সরকারের ব্যাপার না, এটা জাতির একটি সবথেকে বড় সম্পদ, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। এই সরকার আমলে আমি বলতে চাই এই 5 বছরে যত কাজ হয়েছে অতীতে কোনো পার্লামেন্টের আমলে এত কাজ হয়নি। আমাদের
সিপিএ সভাপতি হয়েছে, আইপিও সভাপতি হয়েছে। এই বিষয়গুলো থাকে আমাদের সামনে, কিন্তু আমরা মানে যে বিষয়টি থাকে বা আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে কমন কনফ্লিক্টটি এবং যে কারণেই আমরা একে অপরকে ঘায়েল করতে চাই এবং রাজনীতির মাঠ থেকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাই, মানে এই যে কনফ্লিক্টটি অর্থাৎ মুক্তিযুদ্ধের, আমি বুঝতে পারছি আমাদের গণতন্ত্র সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা গণতন্ত্রকে শক্তিশালী একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। কারণ এই যে ধরেন 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা এই মাত্র আলোচনা হলো, পৃথিবীর জঘন্যতম নিকৃষ্টতম একটি হামলা, একটি দলকে নিশ্চিত করে আপনি দেশে কি গণতন্ত্র আনবেন? এই জন্য মুক্তিযুদ্ধ করিনি। তাহলে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় একটি বিরোধী দল পেতাম বা মুক্তিযুদ্ধের চেতনার একটি সরকারি দল পেতাম, বা আমাদের মধ্যে অন্তত 2 দল বা 3 দল যতগুলি বিরোধী দল থাকতো তাদের ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে সংঘাত দেখি আমরা সেটি এড়ানো যেত কিনা। আপনাদের 3 জনের কাছ থেকেই আমি এই প্রশ্নের উত্তর শুনবো। ছোট্ট একটি বিরতি নিতে চাই, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি এবং আমরা বিরতির আগে যেই জায়গাটি ছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনায় সরকারি দল, মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী দল। ফিরোজ রশিদ, একদম ছোট করে, মানে আমরা এই প্রশ্নের উত্তরটি, স্বাধীনতা করেছিলাম, দেশটা স্বাধীন করেছি, 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ঘটেছে, তারপরে যে দেশটা এত রক্ত বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে তো আমরা স্বাভাবিক যে মুক্তিযুদ্ধের চেতনা শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ চালাবে, বিপক্ষের শক্তি বলে কিছু থাকার তো কথা না। তবে কেন হইলো? এটা হলো আমাদের রাজনীতিবিদদের একটি দুর্বলতা। আমাদের দুর্বলতার জন্য, আমাদের জন্য এটা হয়েছে। এটাকে এখন থেকে আমাদের বুঝতে হবে যে এই প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা খুঁজে পেয়েছে, তারা শিকড় সন্ধান করেছে, কোত্থেকে মুক্তিযুদ্ধের সৃষ্টি হলো, কারা মুক্তিযুদ্ধ করলো, কে মুক্তিযুদ্ধের ডাক দিল এবং কার কথায় 7.5 কোটি বাঙালি সেদিন একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। অতএব সেখান থেকে মানুষ বিচ্ছিত হবে না আমার ধারণা। জি, শহীদুল্লাহ শিকদার, মুক্তিযুদ্ধের চেতনায় সরকারি এবং বিরোধী দল, কি বলবেন? কোনো সন্দেহ নেই। অ্যাকচুয়ালি দেখুন, মুক্তিযুদ্ধটা হলো আমাদের ভিত্তিভূমি বাংলাদেশের। আনলেস দ্য স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স যদি বাংলাদেশে প্রিভেল না করে, তাহলে এটা সরকারি দল হোক কি বিরোধী দল হোক, তাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। এই মুক্তিযুদ্ধের চেতনাটা হলো কি আসলে? এটি হলো সর্বোচ্চ ত্যাগের আদর্শ। এই বাংলাদেশকে তৈরি করার জন্য জাতীয়তাবাদী চেতনা, যেটি হলো শত বর্ষের বাংলাদেশের হাজার হাজার বছরের যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা, সংস্কৃতির চেতনা, সেই চেতনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করবে, যেটি সকল মানুষের দেশ। এই সকল মানুষের দেশ তৈরি করতে হলে পরে আপনাকে একটা জেনারেল কালচার অফ পলিটিক্স থাকতে হবে। জেনারেল কালচার অফ পলিটিক্সটা আজকে যদি সরকারি দল বিরোধী দলের মধ্যে এই কনসেনসাসটা তৈরি না হয়, সমঝোতাটা যদি না থাকে, অর্থাৎ সাধারণভাবে থাকবে, এটি কোনো বিষয় নয় যে এই ইস্যুতে থাকবে এই ইস্যুতে থাকবে না, বিষয়টা এরকম নয়। সবগুলো বিষয়ে আমরা আসলে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য করবে, এটি সরকারি দলও করবে, বিরোধী দল করবে। আজকে এক পক্ষ নির্বাচনে জয়লাভ করে আসনে বসছে, অপর পক্ষ বিরোধী আসনে বসেছে। সেই কারণে শুধু আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি হবে এমনটা হতে পারে না। যদি তাই থাকতো যে সরকারি দল এবং বিরোধী দল দুপক্ষই মুক্তিযুদ্ধের আদর্শে লালিত পক্ষ, তাহলে পরে আমাদের যে সংঘাতটা আপনি বললেন যে খুব প্রয়োজনে টার্গেট করে নির্বাচনটাকে সামনে রেখে আমাদের অনেক রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করি, বা অনেক জায়গায় দেখছি যে দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলা হয়, আপনি বলেন যে দুর্নীতি, ছোট দুর্নীতি আর বড় দুর্নীতি, যদি আজকে ওরা বলেই থাকে যে রায়ের পক্ষে, আপনি দেখুন যে খালেদা জিয়া তুলনামূলকভাবে তারেকের চাইতে কম দুর্নীতি করেছে বলে আদালত মনে করেছে তো তাকে 5 বছরের সাজা দিতে হবে।
আর তারেক তুলনামূলকভাবে বেশি দুর্নীতি করেছে বলে তাকে 10 বছরের সাজা দিয়েছে, কিন্তু সেই আদালতের রায় অনুযায়ী যিনি বেশি দুর্নীতি করেছেন, বেশি সাজা পেলেন 10 বছরে, তাকে বিএনপি আবার ভারপ্রাপ্ত সভাপতি করলেন বা চেয়ারম্যান করলেন। এটি তো আসলে মনে হচ্ছে যে দুর্নীতিকে উৎসাহিত করার একটা মানসিকতা বিএনপি লালন করছে, যেটি দুর্ভাগ্যজনক। আসলে মুক্তিযুদ্ধ মানেই হলো আপনি সৎ, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক রাজনীতির চর্চা করবেন। এটাই আওয়ামী লীগ আর বিএনপি দলের সেটি থাকার কথা ছিল। কথাটা ঠিক ধোপে টিকে না, কারণ এখন দুর্নীতিপ্রাপ্ত কিছু ব্যক্তিত্ব মন্ত্রিত্ব উপভোগ করছে, কাজে এটা তো ঠিক আপনি ওইভাবে ডিফাইনও করতে পারবেন না। মেন জিনিসটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের যে চেতনাটা, সেই চেতনাটার বহিঃপ্রকাশ ঘটেছে থ্রু দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, উইচ ইজ এ সলেম ডিক্লারেশন অফ দ্য পিপল। মানুষের যে ঘোষণা, মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীন রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হলো, সেই রাষ্ট্রের যে সংবিধান, সবচেয়ে উচ্চ যে আইন, সেই আইনের মধ্যে যে ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু বলা হয়ে গেছে যে আপনার মুক্তিযুদ্ধের চেতনাটা কি। তার মধ্যে গণতন্ত্র রয়েছে, তার মধ্যে আইনের শাসন রয়েছে, তার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, অসাম্প্রদায়িকতা রয়েছে, সবই এক্সপ্রেসড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। এবং এটাকে আপহোল্ড করার জন্যই সংবিধানে কিন্তু বিভিন্ন ফ্যাব্রিক্স রচিত হয়েছে, যেটার ভিত্তিতে হাউস অফ দ্য নেশন অর্থাৎ দ্য পার্লামেন্টকে বলা হয়েছে হাউস অফ দ্য নেশন। এটা জাতির একটা ঘর। সেই হাউস অফ দ্য নেশনে যারা বসবেন তারা জনগণের প্রতিনিধি হিসেবে বসবেন, সত্যিকার অর্থে প্রতিনিধি হিসেবে বসবেন, এবং সেটার জন্যও বিধান করা হয়েছে যে কিভাবে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এই সংবিধানের অধীনে করা যায়। আজকে আমার মনে হয় যে আমরা যারা রাজনীতি করছি, আমরা কেউ সংবিধানের দিকে নজর রাখছি না, যে কারণে অ্যাট র্যান্ডম বিভিন্নভাবে বিভিন্ন রকমের বক্তব্য আসছে, মন্তব্য আসছে আইনের উপরে, আইনের শাসনের উপরে, আবার গণতন্ত্রের উপরে। আমি ফিল করি যেটা আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ববোধ হচ্ছে, সে যে বিশেষ করে শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের, তাদের টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনটার মধ্যে যে সমস্ত প্রিন্সিপালস, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এবং ফান্ডামেন্টাল রাইটস যেগুলি রচিত হয়েছে, সেগুলির বাস্তবায়ন নিশ্চিত করা, এবং সেটার জন্য যদি প্রয়োজন হয় ন্যাশনাল কনসেনসাস সেখানে উপনীত হওয়া। আজকে আমরা বিভিন্ন জায়গায় বাইফার্কেটেড হয়ে রয়েছি, আমরা দ্বিমতে এমনভাবে জর্জরিত যে সেটা প্রতিহিংসায় রূপ নিয়েছে। আজকে প্রতিহিংসা যদি আমাদের পলিটিক্যাল গাইডলাইন হয়ে যায়, তাহলে তার চেয়ে বড় দুঃখজনক কিছু আর কিছু। পলিটিক্যাল গাইডলাইনের কথা আপনি বলছেন, আমি খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। আমার একেবারে বোকার মতো একটা প্রশ্ন আপনার কাছে। আমরা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার কথা কিছুক্ষণ আগে শহীদুল্লাহ শিকদার বলছিলেন, তারপরে যখন সংবিধান আমাকে বলেছে এটার বিচার হতে হবে, কিন্তু যখন আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, কোন দল করেছে এটা আপনি ভালো জানেন, আপনি সেই দলের অংশ ছিলেন, সদস্য ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় ছিলেন, আপনারাই তো এগুলো দেখেছেন। তাহলে এখন এই মুহূর্তে এই ধরনের বক্তব্য মানুষ কি বিভ্রান্ত হবে না? আপনাকে সে সময় কোন সময় আমরা ইন্ডিমনিটি অর্ডিন্যান্সের কথা বলছিলাম বা সংবিধানে আইনের শাসনের কথা আপনি বলছিলেন, যে এই বিষয়গুলো আমরা হরহামেশাই বলি, কিন্তু আমি সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি করেছেন এটা ব্যাপারে, অর্থাৎ যে এটার ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা দিয়ে তাদেরকে দায়মুক্ত করা হয়েছে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় আনাটা তখন সম্ভব হয়নি এই সমস্ত কারণে। এখন দেখেন, কথা হচ্ছে আনপ্লেজেন্ট কথা বলতে হয়। আমার নিজেরও অনেক স্বার্থ সামনের দিকে থাকতে পারে, তারপরেও যখন যেটা সত্যি মনে করেছি সেটা আমি বলেছি। আশা করি আমাকে ভুল বোঝার কোনো অবকাশ এখানে নাই। আপনারা 1986 সালে যখন নাকি এরশাদ সাহেব তিনি সেখানে তার বিরুদ্ধে দুই দলই একটা রীতিমতো আন্দোলনের মধ্য দিয়ে তাকে ধরাশায়ী করলো, এবং পরবর্তীতে 1988 সালে যখন একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং 88 না ওই জাতীয় পার্টি ছিল, সেই সালে আওয়ামী লীগ নির্বাচন করছে, বিএনপি করে জাতীয় পার্টি, মানে যে সময়
আওয়ামী লীগের সাথে রীতিমতো একটা আন্ডারস্ট্যান্ডিং এরশাদ সাহেবের হতে পারত। এরশাদ সাহেব যখন নাকি ক্ষমতায় আসলেন ম্যানেজ করে, সেই সময় আওয়ামী লীগের সাথে কিন্তু আওয়ামী লীগ সেখানে ইচ্ছা করলে পরে তার কাছে একটা কমিটমেন্ট তখন নিতে পারতেন যে এই বিষয়গুলো আমরা জানি। আমাদের একজন নিয়মিত দর্শক তিনি অনুষ্ঠানটি দেখছেন এবং তিনি আমাকে এই মুহূর্তে যে তথ্যটি সরবরাহ করলেন যে 1975 সালের 15 আগস্ট হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হয়। পরবর্তীতে জিয়াউর রহমান প্রায় 6 বছর শাসন আমলে নিরঙ্কুশ সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা গ্রহণ না করা অত্যন্ত নিষ্ঠুর এবং রহস্যজনক। আমরা এই কথাগুলো আসলে বলতে চাই না এবং আমরা যে যার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলি। আমরা একটু ফিরোজ রশিদ আপনার কাছে মন্তব্য শুনবো। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি যে আমাদের রাজনীতিতে তাহলে এই বিষয়গুলোই চলতে থাকবে। ফিরোজ রশিদ, দেখেন রাজনীতি হচ্ছে যার যার দলের নিজস্ব একটি কৌশল থাকে। রাজনীতি একটা কৌশলে খেলা, দাবা চালের মতন। অতএব বিএনপি কৌশল তো আওয়ামী লীগের জানার কথা না। অতএব আওয়ামী লীগ যে অহরহ বলে বেড়াচ্ছে যে বিএনপি আসতে যাবে, নিঃশেষ হয়ে যাবে, খালেদা জিয়া জেলে থাকলে কি বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি কেন আসবে না, আসুক, তারা ভয় কি, এই সমস্ত কথাবার্তার কোনো দরকার নেই। বিএনপি আসবে কি আসবে না, খালেদা জেলে থাকবে কি থাকবে না, কিভাবে তারা বের করবে, এটা সম্পূর্ণ হচ্ছে বিএনপির নিজস্ব কৌশল। শহীদুল্লাহ শিকদার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করবো এবং সমাপনী আপনার বক্তব্য বা সামারি টেনে যদি আপনি কোনো কিছু মন্তব্য করতে চান, সংযুক্ত করতে চান। শহীদুল্লাহ শিকদার, অ্যাকচুয়ালি আপনি যেটি বললেন যে জিয়াউর রহমান সাহেব 6 বছর ক্ষমতায় ছিলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল কেন করলেন না? অ্যাকচুয়ালি এটা তো বুঝতে হবে যে জিয়াউর রহমান ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি উনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে বেনিফিশিয়ারি অথবা হি ওয়াজ ইনভলভ। যে কারণে ইনডেমনিটি খন্দকার মোস্তাক করেছে কি জিয়াউর রহমান করেছে, ডাজন্ট ম্যাটার। কারণ জিয়াউর রহমান সাহেব এই ইনডেমনিটি তো বাতিল করার কথা নয়, বরং ইনডেমনিটির কোনো জায়গায় দুর্বলতা যদি থাকে সেটি উনি আরও বেশি সংহত করতে চেষ্টা করেছেন। আপনি জানেন উনি অনেককেই বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। সুতরাং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পাল্টে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ক্ষমতার বিভিন্ন জায়গায় বসানোর ক্ষেত্রে জিয়াউর রহমান ভূমিকা পালন করেছেন, যে কারণে আজকে বঙ্গবন্ধু কন্যা বাতিলের মাধ্যমে তাদের সেখানে ত্রিপুরা থেকে সরাসরি আমরা সংযুক্ত হব। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই নিউজ আয়োজন এখানেই আমরা শেষ করছি এবং আপনারা জানেন যে আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস এবং সেখানে ত্রিপুরা নির্বাচন নিয়ে হবে এবং সহকর্মী প্রভাস আমিন অপেক্ষা করছেন। আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।